A passionate yoga instructor who blends tradition with modern life. A person who serves his yogic process throughout Bengal, outside also. Through his creativity and his yogic practice, he reached mass. He helps people find balance, awareness, and know their inner strength through his yogic process. কাকাতুয়া আজ ব্যারাকপুরে এসে গেছি আজকে স্যার সুজিত ঘরুইয়ের বাড়িতে। নমস্কার স্যার, ওয়েলকাম টু কাকাতুয়া। স্যার, যোগা হচ্ছে এমন একটা প্রসেস যেটা মানুষের জীবনে অনেক কিছু চেঞ্জেস নিয়ে আসে, অনেক কিছু অ্যাড অন করে। আমরা শুনে থাকি যোগা ক্যান চেঞ্জ আ হিউম্যান লাইফস্টাইল, ঠিক আছে? তো আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ যোগা? যোগ যদি বলা যায়, দেখো, যোগ খুব সহজ অর্থে হচ্ছে যোগ একটার সঙ্গে আর একটা মিলন, অর্থাৎ একের সঙ্গে আর একটা মিলন যেমন দুই হয়, যোগ হয়, সেরকমভাবে অরিজিনালি বলা হয় আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, সেটা একটা যোগ। আর একটা হচ্ছে যে যদি সাধারণভাবে যদি একটু ভাবা যায় যে শরীর আর মন এই দুটোর মিলন মানেও সেটা হলো যোগ। সাধারণভাবে আমরা যে যোগটা এখন চলছে সেটা বা আমরা যারা প্র্যাকটিস করছি এখন সাধারণভাবে, তো সেইখানে হচ্ছে ওই শরীর আর মনের যোগ দিয়েই আমরা আত্মা শরীরটার সঙ্গে মনের যোগ না করলে কোনো যোগের কিছু আমরা এগোতে পারবো না। সেটি যোগের সঙ্গে মনের যোগটাই হচ্ছে। আর আদিতে আরেকটা অরিজিনাল যে যোগের কথা বলা হয় আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, সেটা একটা হায়ার যোগ, সেটা রাজযোগের বিষয়বস্তু। তো আমরা যেমন আলোচনা যদি করি তো হঠযোগ এবং রাজযোগ দুটোই করব, কারণ দুটোই একের সঙ্গে আর একটা সংযুক্তি রয়েছে। মানে আমরা বলতে পারি ইটস আ মাইন্ড, বডি অ্যান্ড সোল কানেকশন। তো এটা তো অনেক পুরনো, ইটস আ এনশিয়েন্ট কালচার যেটা বলা যায়। তো আমরা যদি একটু হিস্ট্রি জানতে চেষ্টা করি, তো এই ভারতীয় যোগটা ধরে নেওয়া হচ্ছে যে মোটামুটি 5000 বছর পূর্বের থেকে এখানটা এটা শুরু হয়েছিল। তার কারণ মুনি ঋষিরা এটা শুরু করেছিলেন, তার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। তো মুনি ঋষিরা জেনারেলি কী হয়েছে, তারা ধ্যান করতেন। তো ধ্যান বা মেডিটেশন ঈশ্বর প্রাপ্তির জন্য সেটা করতেন। তো তারা যখন ধ্যান করতে গিয়ে দেখছিল যে শরীরে নানান রকমের সমস্যা, শরীরের নানান অসুখ বিসুখ, সেই মনোসংযোগ করা, ধ্যান করা একটা বাধা সৃষ্টি হয়ে আসছে। তখন ওরা ভাবছিল কী করে শরীরটাকে আগে ঠিক করা যায়, শরীর ঠিক না করলে তো আমি মনোসংযোগ করতে পারছি না। তো ওনারা মুনি ঋষিরা তো তখনকার দিনে গুরুগৃহে গুরুকুলে তাদের শিষ্যদের নিয়ে চলতেন। তো তারা ওই রকম দেখেছেন, প্রকৃতিতে দেখেছে, জন্তু জানোয়ারদেরকে অনুসরণ করেছেন, করে দেখে তারা ওই তার থেকে ধীরে 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 প্লাস নানা রকম আবিষ্কার করেছেন, নানা রকম তারা চিন্তাভাবনা করে আসন আবিষ্কার করেছেন। এবং দেখবেন সেই জন্য আমরা দেখতে পাই যত আসন আছে সেগুলো হয় জন্তু জানোয়ারের নামে, না হলে প্রকৃতির নামে। যেরকম ধরুন আসনের নামে যদি দেয় যে উষ্ট্রাসন, সসঙ্গাসন, ময়ূরাসন, ব্যাঘ্রাসন, প্রকৃতিতে পর্বতাসন, এরকম অনেক আসন আছে যে আসনগুলো সব ওই প্রকৃতি আর না হলে জন্তু জানোয়ারদের দিয়েই নামকরণ। এইটাই হচ্ছে মনীষীরা সেভাবে শুরু করেছিলেন। পরবর্তীকালে যদি হিস্ট্রি বলা যায় যে কী করে আরও ক্রমশ এগিয়ে এলো, মুনি ঋষির থেকে আমরা কী করে পেয়েছি আরও এগিয়ে এসেছি, সেই ক্ষেত্রে দেখা গেছে যে যখন ওরা করতে করতে যখন ঋষি পতঞ্জলি বিভিন্ন তো আলাদা, ঘেরণ্ডমুনি আলাদা করতেন, যাজ্ঞবল্ক্য সব আলাদা, গুরুগৃহে সব করতেন। কিন্তু তখন ঋষি পতঞ্জলি ভাবলেন যে এত সুন্দর একটা জিনিস, এটা সমস্ত মানুষের মধ্যে কি করে ছড়ানো যায়। উনি সেটারই প্রচেষ্টা করেন এবং সেটা করতে গিয়ে উনি যোগটাকে আরও একটু সহজ করে দিলেন। তিনি অষ্টাঙ্গ যোগ করলেন এবং একদম সহজ পথ, সেটা হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এটা সহজ করে প্রথম যে দুটো স্টেজ দেখো কি সুন্দর, যে সেখানে বলছে যে তোমরা পরিষ্কার হও, শরীরটাকে পরিষ্কার করো, মনটাকে পরিষ্কার করো। আগে শরীর আর মন পরিষ্কার না হলে কিন্তু আমরা এগোতে পারবো না। সেই জন্যে শরীর পরিষ্কার তো আমরা যেরকম স্নান করি, ব্রাশ করি, ওরা না আরেকটু এগিয়েছিলেন, ভেতরটা পরিষ্কার করেছিলেন, বমনদৌতি, নাসাদৌতি, ভস্ত্রিক্রিয়া, এগুলো করার মাধ্যমে ভেতরটা পরিষ্কার আর তারপরে বাইরেটাও পরিষ্কার করা। মন পরিষ্কারের জন্য বলেছিলেন মানুষের সঙ্গে মেশো, ভালো মানুষের সঙ্গে কথা বলো, ভালো গান শোনো, প্রকৃতি দেখো, পাখিদের সাথে প্রকৃতির সঙ্গে মেশো, তাহলে আমাদের মনটাও ভালো থাকবে। এই দুটো হলে তারপরে আমরা ওই যে আসনের থার্ড পার্ট গেলাম, আসন যদি করি ঠিক করে, তাহলে আমাদের শরীর এবং মন
দুটোই আস্তে আস্তে, কেননা যোগের আরেকটা বলে যখন যে আসনটা করব সেইখানে মনটা রাখতে হবে, কেননা যোগটা ওই রকমই যে অর্থাৎ মন যদি স্থির থাকে এবং পরবর্তীকালে যেটা আছে প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, তো সেই স্টেজটা আমরা যদি পরে যাই কিন্তু একটার সঙ্গে একটা পুরো মিলন। কিন্তু প্রথম স্টেজ হচ্ছে শরীরটাকে পরিষ্কার করা, তারপরে আসন প্রাণায়াম করা করে আমরা মেডিটেশনের দিকে যাব। এই মেডিটেশনটা ভাবলেই তার হবে না, তো আর মেডিটেশন কোনো একটা বিষয় করতে গেলাম মনের মধ্যে অনেক চিন্তা চলে আসে। অদ্ভুতভাবে দেখো কি সুন্দর ঋষি পতঞ্জলি বলেছেন প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, যেন বলছে যেগুলো আমি ধরো একটা নিজের শ্বাসেতেই কনসেন্ট্রেট করছি, তো মনের মধ্যে অন্য চিন্তা আসছে, উনি বলেছেন ওগুলোকে প্রত্যাহার করো, সরিয়ে দাও। তারপরে ধারণা, অর্থাৎ ধারণ করো। কি ধারণ করব? আমি যেটা চাইছি কনসেন্ট্রেট করতে, অর্থাৎ আমি ধরো শ্বাসে করছি, কি কেউ ধর্মীয় ব্যাপারে মা কালী করতে পারে, শিব করতে পারে, বা সূর্যকে করতে পারে, শুধুমাত্র সেটাই চিন্তা করো। মনের মধ্যে যা কিছু আছে সেগুলোকে প্রত্যাহার করো, সরিয়ে দাও। ধারণ করো, তোমার নিজস্ব অবজেক্টটাকে ধারণ করো। ওইটাই যখন ডিপ হবে সেটাই হবে ধ্যান। যখন ওটা আরও অনেক বেশি ডিপ হয়ে যায়, সেটা পড়াশোনার ক্ষেত্রে হয়, যে হয়তো কেউ একটা বই পড়ছে বা কিছু পড়ছে, বাড়িতে কেউ ডাকছে, গিয়ে শুনছিস, সে শুনতে পাচ্ছে না, কারণ তার মনটা সো ডিপ যে সেটা শুনতে পাচ্ছে না। ওই স্টেজটাই পরবর্তীকালে আমরা সমাধিতে বলি, অর্থাৎ ওই ধ্যানটা যখন অনেক গভীরতায় পৌঁছে তখনই আমরা সমাধিপ্রাপ্ত হই আর কি, অর্থাৎ একবারে ডাকলে সাড়া পাওয়া যায় না এরকম। তো এইটা কিন্তু একটার সঙ্গে একের পুরো মিলন, কোনোটাই আলাদা নয়, অর্থাৎ যোগটা হচ্ছে সমস্তটাকে নিয়েই যোগ। তো এটাই হচ্ছে মূল যোগের বিষয় আর কি। উই ক্যান সে, মানে আমরা বলতে পারি যে এসেন্স অফ যোগা, মানে এটার সাথে যোগের একটা ভীষণ ভালো কানেকশন। তো স্যার আমি যেটা মানে আমার যেটা কৌতূহল জানার, যেটা যে এই যে যোগা অ্যাজ অ্যান এক্সারসাইজ, ঠিক আছে, মানে মানুষের কাছে কবে যোগা অ্যাজ অ্যান এক্সারসাইজ ইন্ট্রোডিউস হলো, মানে কবে থেকে মানুষ জানতে পারলো যে তারা যোগাটা প্র্যাকটিস করলে তারা একটা সুস্থ জীবনের দিকে বা একটা উন্নত জীবনের দিকে যেতে পারে? দেখো এটা কিন্তু একদম প্রথমেই ছিল, একদম প্রথম থেকে দেখো। কেন? ওই যে মুনি ঋষিরা বললাম, যে মুনি ঋষিরা তো দেখছি যে ওই কনসেন্ট্রেট, অর্থাৎ হায়ার যোগ, যেটা রাজযোগ বলা হয়, ওটা করতে গেলে শরীরটা বাধা সৃষ্টি করছে। তো সেই জন্যে ওরা শরীরটাকে প্রথম ঠিক করছে, কারণ উইদাউট শরীর ঠিক না থাকলে আমি ওই জায়গাটাতে পৌঁছতে পারবো না, কিন্তু আগে শরীর। সেই জন্যেই উনিরা ওই যেগুলো করেছিলেন আসন প্রাণায়াম, ওটাকে বলা হয় হঠযোগ ওই জন্যে, এবং হায়ার যোগ যেটা সেটাকে বলা হয় রাজযোগ। অত সেই জন্যে এই যে অনুশীলনটা, অর্থাৎ শরীরটাকে ঠিক রাখতে হবে, সেটা যেমন অতীতেও ছিল, এখন তো পুরোপুরি বেড়ে গেছে। এখন সমস্ত মানুষ জেনে গেছে যে আমাদের সুস্থ থাকতে হবে, এবং এখন সারা পৃথিবীর মানুষ সবাই এখন চাইছে, মানে বিজ্ঞানটা, অর্থাৎ যোগের যে বিজ্ঞান, এটা এত প্রাচীন, এবং মুনি ঋষিরা তাদের ধীশক্তির মাধ্যমে তাদের ফিজিওলজিক্যালি, অ্যানাটমিক্যালি এত জ্ঞান ছিল, তা মডার্ন সায়েন্সের এখন যে ফিজিওলজি অ্যানাটমি একই রকম। তারা হয়তো বলেছে যে এখন মডার্ন সায়েন্স বলছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ওনারা হয়তো বলেছে ইরা, পিঙ্গলা, সুষুম্না নাড়ি, খালি ডিফারেন্স শুধু নামে। এবং তারা তাদের ধীশক্তির মাধ্যমে সে দেখেছিলেন যে তাদের এই আমাদের যে লাংসের ক্যাপাসিটি, আমরা বলি যে সাধারণ বলি প্রাণায়ামটা, যে আমরা বলি যে অক্সিজেন নিই আর কার্বন ডাই অক্সাইড ছাড়ি, তা তো নয়। বায়ুমণ্ডলে অনেক আছে, যেমন অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, নাইট্রোজেন আছে, বাট শরীর আমাদের কী নেবে? শুধু অক্সিজেন নেবে। আমরা শ্বাসটা নিচ্ছি, যা কিছু আসছে শুধু অক্সিজেন ইনটেক করে হার্ট পাম্প করছে, ব্লাডের মধ্যে অক্সিজেনাইড ব্লাড ঢুকিচ্ছে, সমস্ত সেলগুলোতে যাচ্ছে, আর বাকি সমস্ত কিন্তু প্রশ্বাসের মাধ্যমে বার করে দিচ্ছে। তাহলে ওই বিজ্ঞানটা ওনারা জানতেন, সেই জন্যই প্রাণায়াম, সেই জন্য নানান প্রাণায়াম, যেমন ভ্রামরী প্রাণায়াম, উজ্জায়ী প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, শীতলী প্রাণায়াম, সূর্যভেদন প্রাণায়াম, চন্দ্রভেদন প্রাণায়াম, নানান নাম দিয়ে নানানভাবে শ্বাসটাকে নিয়ে। আর একটা হচ্ছে যে শ্বাসটাকে বন্ধ রাখা, কুম্ভক, যেটা যোগের মূল, প্রাণায়ামের মূল, অর্থাৎ শ্বাস নেওয়াকে বলা হয় পূরক, শ্বাস ছাড়াকে রেচক, আর শ্বাস নিয়ে বন্ধ করাকে বলা হয় কুম্ভক। এই কুম্ভকটা করতে হবে, তাহলে অক্সিজেনটা অনেক বেশি বার্ন হবে ভেতরে। যত বেশি অক্সিজেন ব্লাড আমাদের ব্লাড সেলেতে যাবে তত বেশি ভালো। সেই জন্যে তারা এটা জানতেন যে শরীর আগে ঠিক রাখতে হবে, এবং এখনকার সারা পৃথিবীর মানুষ জানে যে আমরা শরীর আমাদের ভালো হতে হবে, থাকতে হবে। সেই জন্যে সমানভাবে প্রযোজ্য অতীতে এবং এখন। মানে হেলথ ইজ ওয়েলথ, এইটা এখন একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা মন্ত্র হয়ে গেছে। তো স্যার দুটো কথা, মানে দুটো শব্দের সাথে আমি পরিচিত হলাম, সেটা হচ্ছে রাজযোগ আর হঠযোগ। তো এই দুটোর ব্যাপারে যদি একটুখানি বলেন আপনি।
হঠযোগ মানে শরীর সম্বন্ধীয়, যেটা আমরা প্রথমেই যেটা বললাম যে আমাদের শরীরটাকে ঠিক রাখতে গেলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, যম নিয়ম করতে হবে, অর্থাৎ শরীর পরিষ্কার রাখতে হবে, মন পরিষ্কার রাখতে হবে। আসনের মাধ্যমে আমাদের শরীরের আসনটা কি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, ধরো ভুজঙ্গাসন করছি, ভুজঙ্গাসন যখন করছি মাথার দিকটা তুলছি, ভুজ মানে সাপের ফণা তোলার মতন তুলছি, তাহলে তখন কি বাই গ্র্যাভিটেশনে আমাদের সমস্ত ব্লাডটা কোমরে দিয়ে যায়। যাদের ধরো লাম্বার স্পন্ডাইটিস আছে, তাহলে তারা যদি ব্যাক বেন্ডিং এক্সারসাইজগুলো করে তাহলে লাম্বার স্পন্ডাইটিসে তাহলে ভালো থাকবে। যাদের স্টুল ঠিক মতন ক্লিয়ার হয় না তারা যদি ভুজঙ্গাসন করে তারা ভালো থাকবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এই শরীর সম্বন্ধীয় যে সমস্ত আসনগুলো রয়েছে বা প্রাণায়ামগুলো রয়েছে সেগুলোকেই হঠযোগ বলা হয়। অর্থাৎ শরীরটাকে ঠিক রাখার যে প্রক্রিয়া সেটাকে বলা হয়, যা যা আছে সেইগুলোকে নিয়ে বলা হয় হঠযোগ। আর রাজযোগটা হলো, যদিও হঠযোগের সঙ্গে রাজযোগের মিল, কিন্তু পিওরলি যেটা রয়েছে আবার রাজ্য, সেখানে শুধুই মন, শুধুই কনসেন্ট্রেশন, শুধুই ধ্যান। সেটা করতে গেলে আমরা ওই বললাম কোনো একটা বিষয়ের উপরে যখন আমরা মনঃসংযোগটা করতে যাব তখন দেখা গেলো মনের মধ্যে অনেক কিছু আসবে, এটাই স্বাভাবিক। তো এই যখন আসছে তাকে সরিয়ে দাও। এবং দেখবি যে মুনি ঋষিরাও ধ্যান করছে, আমরাও করছি। আর এখন তো মডার্নে কর্পোরেটের জায়গাতে সবাইকে বলছি মেডিটেশন করো, আমরা ভালো থাকবো। তো সেইখানেও সবাই কিন্তু চেষ্টাই করছি। এবার যে যতটা উঠতে পারছে সে তত তাড়াতাড়ি কনসেন্ট্রেট করতে পারছে, আর অনেকেই পাচ্ছি না। ও সেটার পেছনে দায়ী হয়েছে শরীরটা। যে শরীর যদি ঠিকঠাক থাকে, সাউন্ড থাকে, তাহলে আমরা মনে কনসেন্ট্রেশনটা অর্থাৎ ওই রাজযোগেও খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো। সেই জন্যই প্রথমে প্রত্যেকেরই উচিত শরীরটাকে আগে ঠিক রাখা, তারপরে অটোমেটিকলি মনের দিকেও আমরা আস্তে আস্তে রাজযোগের দিকেও এগোতে পারবো। আচ্ছা, তো আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ইনার ক্লেন্সিং, ভেতরটাকে পরিষ্কার করা, মনটাকে পরিষ্কার করা, নিজেকে পরিষ্কার করা, এই তিনটে জিনিস, তার সাথে যোগা প্র্যাকটিস বা মেডিটেশন করাটা সেটা মানুষের জন্য ভীষণই হেল্পফুল। এটার সঙ্গে না আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এখন মানুষ যদিও বুঝে গেছে, আগে ভাবতো যোগটা বোধহয় হিন্দু ধর্মের জিনিস ছিল। এখন কিন্তু মানুষ বুঝে গেছে না, যোগটা কোনো ধর্মের জায়গা নেই, এবং সেখানে কোনো ধর্মের জায়গা নেই। সেটা শুধুমাত্র শরীর, মন এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আমাদের করব করে, এবারে আমি সেটাকে নিয়ে আমি ঈশ্বর প্রাপ্তির জন্যে বা আল্লাহকে ডাকতে পারি, জিসাসকে ডাকতে পারি। অর্থাৎ আমার তো সেই কনসেন্ট্রেশন, সেই শরীর, সেই মন এসে গেছে। আমি পড়াশোনা ভালো করতে পারি, আমি খেলাধুলা করতে পারি। আমরা এখন তো দেখেছি যে প্রত্যেক ক্রিকেট টিমের সঙ্গে একজন করে যোগের থাকছে, বা বিকজ ওই কনসেন্ট্রেশন। তাহলে যোগটা হচ্ছে এমন একটা জিনিস যা আমাদের শরীর, মন এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, শুধু তাই না আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারটা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সমস্ত চোখ, কান, নাক যে সমন্বয়, এইটাকে সমন্বয় সৃষ্টি করে যোগ। সেই জন্যে যোগটা এখন প্রত্যেক মানুষের জন্য দরকার, এবং এখন দেখা যাচ্ছে প্রত্যেক মানুষই এখন যোগের ভক্ত। সারা পৃথিবীতে জুড়ে সমস্ত মানুষ এখন যোগ করছে। সবাই যোগ করুক, সবাই ভালো থাকুক, একটাই। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট। মানে healthy lifestyle can lead a person towards a successful career. একদম স্যার, আমরা যেরকম জানি যে সরস্বতী পুজোর সময় মেনলি বাঙালিদের হাতে খড়ি হয়, মানে পড়াশোনার হাতে খড়ি যেটাকে বলি আমরা। তো আপনার হাতে খড়ি যোগা কবে হলো, কিভাবে হলো, কেমন করে হলো, সেটা যদি একটু বলেন। আমাদের বাড়িতে একটা মানে এই শরীর চর্চা ব্যাপারটা একটা ছিলই, বিশেষ করে আমার মামার বাড়ির সাইডটা। আমার মামার বাড়ি সেটা হচ্ছে হলিডিসে, জানবে যে আমরা দেখেছি যে ওই দিকটাতে পুরো দেখবে মানে ঘরে ঘরে জিমন্যাস্টিক, ঘরে ঘরে একটা শরীর চর্চার একটা ব্যাপার ছিল। আমার মামার বাড়িটা বালি, এবং সেইখানে আমার মামার বাড়িতেও সবাই খেলাধুলো, ব্যায়াম, জিমন্যাস্টিক এসব নিয়েই ছিল। এবং পরবর্তীকালে আমার জেঠিমা আর কি সম্পর্কে ছিল আমার মাসি, তো ও আমার বাড়িতে ছিল। ওই ছোটোবেলা থেকেই বাড়িতে, আমার বাড়িতে ওই রকম একটা শরীরচর্চা, ওই জিমন্যাস্টিক, এইটা কর, ওইটা কর, চক্রাসন কর, ওইটা কর। তো এই চর্চাটা মানে খেলার ছলেই ছিল। পরবর্তীকালে আমি যখন স্কুলিং করি, তারপরে কলেজে পড়ি, তো আমার এখানে আমার যে গুরু প্রফেসর যোগী রাজকুমার মুস্তাফি, ওনার বাড়িতে একটা যোগের চর্চা তখন শুরু হয়। এবং যোগেন্দ্র অমর নন্দী উনিও আসতেন চন্দননগর চুজুরু থেকে, এবং তিনি সেই সময় সারা জাপান থেকে শুরু করে বহু দেশ বিদেশে যোগ শেখাচ্ছেন। এবং স্যারের কাছে ওই
যোগেন্দ্র অমরনন্দীও তার থিওরিক্যাল সাইড প্র্যাকটিক্যাল সাইড পড়তে আসতেন। এবং আমি খুব ছোটোবেলা থেকেই ওই প্রফেসর রাজকুমার মুস্তাফির ছত্রছায়ায় থাকি, একদম বাড়ির ছেলের মতন আমার বাড়িতে থাকি। ওই ক্লাস মোটামুটি ওই 9-5 থেকেই আমি পরবর্তী যে ধাপটা যোগ শেখার অর্থাৎ সেখানে শিখি। যেমন এখন যেরকম যোগের জন্যে একটা ডিগ্রি দেওয়া হচ্ছে, যোগের জন্যে তার একটা নানান রকম বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিগ্রি দেওয়া হয়, সেই সময় কিন্তু এগুলো সব ছিল না। তখন এরকম বিভিন্ন জায়গায় যোগের ইনস্টিটিউট বিশেষ তাও অনেক ছিল না। কিছু কিছু বিশেষ করে ব্যায়ামের জগতের লোকেরাই যোগ চর্চা করতেন, সেই জন্যই পরবর্তীকালে ওই যোগটাকে যোগব্যায়াম বলে তারা চালিয়েছেন। কিন্তু যোগটা ব্যায়াম তো নয়। এবং তার প্রতিবাদ আমার যে গুরু অর্থাৎ প্রফেসর রাজকুমার মুস্তাফি, উনি কিন্তু এটার প্রতিবাদ করতেন সবসময় এবং অরিজিনাল যে যোগ সেটা নিয়ে থাকতেন। আমার বাড়ির কাছাকাছি এবং আমার সৌভাগ্য হয়েছিল যে ওনার কাছে এই যোগের প্র্যাকটিক্যাল থিওরিক্যাল শুধু তাই নয়, খাওয়া দাওয়া, যোগচর্চার যে সমস্ত ইতিহাস সমস্ত কিছু একদম বাড়ির ছেলে হওয়াতে কী হয়েছিল, মানে এমন নয় যে ওই বিকেলবেলা ক্লাস হচ্ছে ওরকম ছিল, ওই প্রতি মুহূর্তেই ওই চলতে ফিরতে বাড়িতে হয়তো সকালবেলা গেছি, সেখানে হয়তো কোনো কথা হচ্ছে, সেখানেও হতে ওই সবসময় স্যার বলতেন যোগটা ওই রকম না, যোগ ইজ ওয়ে অফ লাইফ। তোমার সারা জীবনের ওটা অঙ্গ, তুমি যা করছো সবই তার মধ্যে যোগ। অর্থাৎ তোমার কথাবার্তা, তোমার চলন বলন, তুমি কি খাচ্ছ, তার সঙ্গে তুমি চর্চা কী করছো। আর স্যার ছিলেন সঙ্গীতের একদম সাধক ছিলেন, সঙ্গীতেরও সাধক ছিলেন। ওনার বাড়িতে আমি দেখেছি যে মানে অদ্ভুত একটা ব্যক্তিত্ব, মানে যেমন যোগ শেখাচ্ছেন, যখন যোগ শেখাচ্ছেন ওনার বাড়িতে আমি দেখেছি তবলার নানকু মহারাজ থেকে শুরু করে ভিজি যোগ থেকে শুরু করে তেমন আছেন। আবার যোগের শিবানন্দ সরস্বতী থেকে শুরু ওনার বাড়িতে আসা যাওয়া ছিল। আমি দেখেছি খেলাধুলার জগতে পি ভেঙ্কটেশ থেকে শুরু করে স্যারের বাড়িতে আসেন। মানে অদ্ভুত একটা সংমিশ্রণ ছিল স্যারের বাড়িতে। এবং আমরা ওই ছোট্টবেলা থেকেই এগুলো পেয়েছিলাম এবং যোগের চর্চাটা আরও সুন্দরভাবে এগিয়েছিল ওই আমার গুরুর সান্নিধ্যে আসার পর থেকে। তো স্যার আমার যেটা মনে হলো, আপনি যেটা শুরুতেই বললেন যে গুরুকুল যেটা আগেকার দিনে ছিল, যে গুরুগৃহে গিয়ে শিক্ষা অর্জন করা, সেটাও মানে মডার্ন লাইফই বলবো আমি, আপনারও সেই সৌভাগ্যটা হয়েছে, তাই তো? ঠিক। তো গুরুগৃহে গিয়ে যে শেখা, গুরু সান্নিধ্যে থাকা, গুরুর থেকে প্রাপ্তি হওয়া হয়ে একটা মানে জার্নি যেটাকে বলে আর কি, থেকে সেখান থেকে তারপরে ওখান থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের কথা যেটা বললেন, তো সেই কেন্দ্রীয় বিদ্যালয়ে যখন আপনি একজন যোগা প্রশিক্ষক হিসেবে জয়েন করলেন, সেই এক্সপিরিয়েন্সের ব্যাপারে যদি কিছু বলেন, মানে তখন কেমন কি, মানে স্টুডেন্টসরা তো সবে নতুন, তখন যোগ তাদের কাছেও একটা নতুন জিনিস, তারা কিভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করলো, তাদের কেমন লাগলো, তারা কি মনে করলো, সেটা কি তাদের জন্য মানে সিগনিফিক্যান্ট? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। কেন? কারণ যোগটা এমন একটা জিনিস যেখানে সবাইকে শান্ত হয়ে বসতে হয়। আর একটা ছোট বাচ্চা, মানে যদি প্রাইমারি সেকশনের বাচ্চা ধরি, যদি টিনেজার ক্লাস 10 পর্যন্ত টিনেজার ধরি, ক্লাস 11-12 ধরি, তো সমস্ত বয়সের একটা তো ধর্ম থাকে। তারা ওই স্ট্যাটিক অবস্থাতে বসে আসন করা বা যোগ করার পক্ষে তাদের কাছে একটু নিশ্চয়ই কঠিন ছিল। কিন্তু তার সাথে সাথে এটাও ছিল তাদের ওই বলে তাদের ইন্সপায়ার করে তাদের থেকে কিছু বার করে নেওয়া, এই দায়িত্বটা আমাদের মতন যারা আর কি যোগের টিচার ছিলাম তাদের দায়িত্ব নিশ্চয়ই ছিল। তাদের যদি শুধুই বলতাম যদি না পদ্মাসনে বসে প্রাণায়াম করো, তারা কিন্তু একসাথে ওইভাবে করবে না বা করতেও না। কিন্তু তাদের মতন করে নাও এটা করো, তারপরে আমরা একটু খেলবো বললে পরেই তারা ওই খানিকক্ষণ সেটা করতো। এবং আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি কিন্তু অনেক বছরই চাকরিতে করেছি, প্রায় 35 বছর আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে ছিলাম। তো সেখানে গিয়ে আমি দেখেছি কিন্তু সাকসেস শুধু স্টুডেন্ট নয়, সঙ্গে যে টিচাররা থাকে, অন্য স্টাফ থাকে, তো কারণ প্রত্যেকের মধ্যে তো একটা ছিল, বা যে সমস্ত স্টুডেন্ট তাদের মা বাবারাও তো জানতেন যোগ করলে ভালো থাকে, সেই জন্য একটা ইনফ্লুয়েন্স তাদের ভেতরে সবসময় ছিল। এবং আমরা যখন করাতাম অসুবিধা হতো, অনেক সময় হয়তো একটা পুরো কমান্ড সকালবেলা মর্নিং অ্যাসেম্বলিতেই ক্লাসটা হচ্ছে, একসঙ্গে তো আমার যে স্কুলটাতে ছিলাম প্রায় 1500 থেকে 1800 মতন স্টুডেন্ট, একসঙ্গে বসিয়ে তাদের শান্ত হয়ে বসিয়ে করানো নিশ্চয়ই। কিন্তু অবশ্যই সেটা প্রিন্সিপাল, অ্যাডমিনিস্ট্রেটর, অন্যান্য টিচাররা সবাই মিলেই ওখানে থাকতো, যার ফলে অসুবিধে কিছু থাকলেও আমরা কিন্তু সুবিধা মতন করে দিতাম। এবার দেখো, এখন যোগাটাকে তো এখন মানুষ এক্সারসাইজ হিসাবেই ধরে, ঠিক আছে? কারণ তাদের কাছে এখন এটা হচ্ছে একটা মিডিয়াম শরীরটাকে ঠিক রাখার জন্য, ঠিক আছে? তো অ্যাজ আ টিচার বা অ্যাজ আ স্টুডেন্ট তোমার কি মনে হয়, মানে এখনকার যারা স্টুডেন্ট আছে আর কি, তারা
টিচার হিসাবে টিচারকে কেমনভাবে অ্যাকসেপ্ট করে? আচ্ছা, দেখো এটাও খুব ভালো। এখন অনেক স্টুডেন্টস আছে, আমি আমার মানে স্কুল লাইফেও দেখেছি, আমার যোগের ইনস্টিটিউটেও দেখেছি, অনেক স্টুডেন্ট অনেক অ্যাডভান্স, তারা ওই মেডিটেশন তারা অলরেডি আমাদের এখন দেখবে ছোটো ছোটো বাচ্চারা মোবাইল সম্বন্ধে অনেক কিছু জানে, তারা ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে দেখে তারা কিন্তু অনেক অনেক ছোটো ছোটো বাচ্চারা ওরা জানে মেডিটেশন কী জিনিসটা, তারা ওই করতে থাকে, হ্যাঁ স্যার মেডিটেশন স্যার ধ্যান করবো। তারা হয়তো অন্যভাবে ভাবে, যেমন আমি হয়তো ছোটোদের ক্লাসে বললাম, যেমন আমরা বড়দের ক্লাসে বলছি ঠিক আছে তোমরা নিজের শ্বাসেতে কনসেন্ট্রেট করো, কিন্তু ছোটোদের ক্লাসে তাদের মতন করে কোনো বিষয়ে একটা মনোসংযোগ করলাম। আমরা হয়তো বললাম যে তোমরা ভোরবেলাকার সূর্য দেখেছো, সকালে সূর্য? হয় বললো হ্যাঁ দেখেছি স্যার, ছোটো ছোটো বাচ্চাদের বললো কী রঙ? লাল রঙ। ও তাহলে সবাই চোখ বন্ধ করো, চোখ বন্ধ ওই লাল রঙের সূর্যটাকেই মনে মনে ভাবো তো সবাই। দেখো সেটা ইনডাইরেক্টলি ওটা সে ধ্যানই হচ্ছে, মেডিটেশনই হচ্ছে, কিন্তু ওদের একটু খেলার চলে তাদের বলতো, আমি ভাবলাম কী রঙ? ভোরবেলাকার সূর্য। ওরা সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠলো স্যার লাল। তাহলে বাহ সব খুব ভালো, তো সবাই জানো তোমরা, তাহলে চোখ বটা বন্ধ করো, সবাই লাল রঙের সূর্য দেখো। তো মনের মধ্যে অনেক কিছু আসবে, না ওই লাল সূর্যটা কিন্তু দেখতে হবে, ইনডাইরেক্টলি কিন্তু ও মেডিটেশনই করছে। তো এইভাবে বাচ্চারা এখন অনেক অ্যাডভান্স, তো বাচ্চারা এখন জানে, এবং সে জানে বলেই এখন মনে হয় অনেক আরও সহজ তাদের শেখাতো। তো এটা তো ঠিক কথা, আগের তুলনায় এখন অনেক সহজ, কারণ সারা পৃথিবীর মানুষ জেনে গেছে, তো বাড়ির গার্জেনরাও ওই বাচ্চাদের সেইভাবে একটু এগিয়ে দেয়, যেটা আমাদের মনে হয় এখন অনেক সুবিধা আমাদের শেখাতে গেলে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়ার থ্রুতে এখন ইউটিউবে প্রচুর ভিডিও আছে, মানুষজন দেখছে, বা এরকম অনেক সময় হয় যে ধরো ফর এক্সাম্পল তোমার কাছে কেউ 2 মাস করলো, ঠিক আছে, করার পর এবার সে কিছু ভিডিওস বানাচ্ছে, নিজের ভিডিওস বানাচ্ছে, বা সে কিছু অ্যানালিসিস করছে ভিডিও দেখে। কারণ এখন আমার যেটা মনে হয় যে জাজমেন্ট জিনিসটা বড্ড বেশি, হ্যাঁ, মানে টিচারকে জাজ করাটা, তো সেইটা কতটা জাস্টিফাইড? দারুণ প্রশ্ন এবং সময়োচিত প্রশ্নটা। তার কারণ আমি যোগের আগে আরও 2-1টা কথা বলি। এখন বড় বিভিন্ন মানুষের শরীরে কারোর খারাপ হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার দেখাতে, ডাক্তার যে ওষুধটা দিচ্ছে, যে কোনো পেশেন্ট পার্টি বা পেশেন্ট বাড়ির লোক ওইটা গুগল সার্চ করছে, গুগল সার্চ করে দেখছে যে ওটা কী এফেক্ট, কী ব্যাড এফেক্ট, কী ভালো এফেক্ট। এবং অনেক জায়গায় দেখেছি, আমি করোনার সময় তো আমি আকছার দেখেছি, এটা ডাক্তারের সঙ্গে রীতিমতন পেশেন্ট পার্টি তর্ক করছে, হসপিটালে পড়ে আছে দেখতে পাচ্ছে না, তর্ক করছে যে আপনি এই ওষুধটা দিয়েছেন, এটা এতদিন করছেন, এটা তো এই সাইড এফেক্ট। এবং ডাক্তাররা বিরক্ত বলে, তাহলে আপনার পেশেন্টকে ইউটিউবেতেই দ্বারাই আপনার দেখুন, চিকিৎসা করুন। এবং এখানে এখনও ওই যোগের ব্যাপারে বলছি, কেউ 1 মাস 1.5 মাস শিখছে বা বই পড়ছে, বা ওই ইউটিউবের থেকেই কিছু শিখে সে একটা চ্যানেলে দিয়ে দিচ্ছে। অনেক ছোটো ছোটো বাচ্চারা দেখছি করছে, অনেক বয়স্করা হয়তো কোনো একটা বিষয়ে সে একটা উপকার পেয়েছে, সে সঙ্গে সঙ্গে সেই চ্যানেলে একটা ইউটিউবের একটা বানিয়ে নিয়ে সে করতে লাগবে। কিন্তু জিনিসটা না ঠিক এতটা সহজ নয়। তার কারণ ওই বললাম যে কোনো কিছু জানতে গেলে, বিশেষ করে ধরো যোগের লাইনের কথাই আমি বলবো, তাহলে আমার শরীরে ফিজিওলজিক্যালি সব কিছু জানতে হবে, অ্যানাটমিক্যালি সব জানতে হবে, তার সঙ্গে সঙ্গে আমার মানসিক অবস্থা জানতে হবে। একটা ভালো টিচার সেই হবে যে ওইগুলো সব জানা, তো ফিজিওলজিক্যালি অ্যানাটমিক্যালি জানে, যোগ স্বাস্থ্যটা সম্বন্ধে জানে, কোন আসন কখন করতে হয়। অনেক আসন আছে মানে প্রকৃতির উপর, নেচারের উপর, জিওগ্রাফিক্যালি আছে, কখনো কখনো আছে প্রকৃতি না এই সিজন এটা করা যায় না, কিছু আসন আছে যেটা সকালে করা যায় না, কিছু আসন আছে যেটা বিকেলে করা যায় না। তো আমাদের যদি ওই 1 মাস 2 মাসের অভিজ্ঞতা থেকে করতে যাই, মস্ত বড় ভুল হয়ে যাবে। এবং অনেক সময় আছে যাদের মানে পিঠ সংক্রান্ত, কোমর সংক্রান্ত, তারা কোনো অবস্থায় ফ্রন্ট বেন্ডিং কিছু করবে না। কিন্তু আমরা যেহেতু ওই 1 মাস 2 মাস আমাদের এত অভিজ্ঞতা হচ্ছে না, আমরা ওরাভাবে দিয়ে দিচ্ছি, তাতে অনেক 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 অসুবিধা আছে। তারপরে প্রত্যেক ইন্ডিভিজুয়াল তো আলাদা। আমার সহন ক্ষমতা হয়তো দেখা গেলো একটা পজিশনে যাওয়ার 10 সেকেন্ড, কারুর হয়তো 30 সেকেন্ড, কারুর হয়তো 1 মিনিট। তাহলে আমার জাজ করতে হবে ও কতটুকু পাচ্ছে। কারণ যোগের প্রথম কথাই হলো স্থিরম সুখম আসনম, সেই স্থির হয়ে আরাম করে করতে হবে। যদি ওই আরাম না হয় তাহলে ওই ভুল পথ হয়ে যাবে। ওই যে বলবো না, অনেকে ভয় পায় যে যোগ করলে পরে যদি কিছু ভুল হয়ে যায়। হ্যাঁ, ওই জায়গাটা যে যদি সে সহজ সরল করে এবং আমি কতটুকুন পাচ্ছি সেটুকুন সে ঠিক করে সঠিক শিক্ষকের মাধ্যমে করে,
তাহলে তার পরবর্তীকালে খানিকটা অভিজ্ঞতা হয়ে গেলে সে তখন একা একা করতে পারবে। কিন্তু ওই ইউটিউব চ্যানেল এইসব দেখে করার কিন্তু বিপদ কিন্তু অনেকখানি থেকে যাচ্ছে, এটা কিন্তু আজকে কিন্তু ভাবতে হবে। তো আলটিমেটলি কি মানে অনেকে কাছে শোনা যায় যে ইয়োগাটা করছিলাম কিন্তু আমি এফেক্টটা পাচ্ছি না, আমি জিম জয়েন করেছি তখন অনেকটা বেশি আমি হেল্পফুল হচ্ছি। তো এই নোশনটা তো আমার যেটা পার্সোনালি মনে হয় এই নোশনটা অতটা কারেক্ট নয়, কারণ দেখো কোনো প্রসেসই ভুল নয়। তো এটার ব্যাপারে তোমার একদম এটাও ভালো প্রশ্ন। যার কারণ দেখো আমরা যে যা করি, কেউ মাঠে খেলাধুলা করে, কেউ শুধু মাঠে দৌড়োয়, কেউ শুধু রাস্তাতে হাঁটে, বা কেউ আরও যত রকমের ফিজিক্যালি যা কিছু আছে জিমন্যাস্টিক থেকে শুরু করে যে কোনো খেলাধুলা, সবই কিন্তু আমাদের শরীর ফিট রাখে, সমস্ত কিছু যা আছে। খালি যোগের ক্ষেত্রে কী আছে, একটা তার সঙ্গে মানসিক একটা ব্যাপার আছে, কনসেন্ট্রেশনের ব্যাপার আছে। অর্থাৎ যে যা করছে সবাই তার শরীরটাকে ফিট রাখার জন্য করছে। কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে যে যোগটা এমন একটা প্রক্রিয়া, যা কিছু করবো সব বাইরে গিয়ে, এই যে জিম বললাম, জিমে দেখো প্রত্যেকটা এখন তো মহিলারাও সবাই যাচ্ছে জিমে, কিন্তু নানান রকম অসুবিধা, সে প্রতিদিন জিমে যেতে পারবে না, একটা সময় পর্যন্ত যাবে। তারপরে জিমের দেখা গেছে যে যেহেতু একটু হেভি জিনিস নিয়ে করা হয়, যদি ছেড়ে দেওয়া হয় যে ওটা খুব তাড়াতাড়ি আবার ফ্যাট গ্রো করে যায়। আবার যদি সেটাকে একটু ও মেনটেন করে তাহলে কোনো সমস্যা নেই, এবং দারুণ দারুণ জিনিস জিম। কিন্তু যোগ এমন একটা জিনিস, তাকে কোথাও যেতে হবে না, কোথাও যেতে সে ঘরের কোণে নিজের মতন করে আপন মনে সে করবে, এবং তার জন্যে শীত গ্রীষ্ম বর্ষা কোনো সমস্যা হবে না, এবং সে শারীরিকভাবে মানসিকভাবে স্পিরিচুয়ালি সে ভালো থাকবে। প্রচুর লাইট থাকতে হবে, ঝলমলে হতে হবে। আগেকার দিনে যে ব্যায়াম কেন্দ্র ছিল বা যোগা অর্গানাইজেশন বা স্টুডিওই আমি বলবো, যোগা প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো ছিল, সেগুলো তো এত ঝাঁচকচকে ব্যাপারটা ছিল না। কিন্তু এখন বাচ্চা বলো, মডার্ন জেনারেশন বলো বা মডার্ন পিপল বলো, তাদের কিন্তু এই চাকচিক্য জিনিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট, রাদার দ্যান কতটা শিখছি। মানে কতটা শিখছি সেটা অতটা বেশি ইম্পর্ট্যান্ট, প্রায়োরিটাইজড নয়। কতটা অল্প একটু শিখে আমি একটা সুন্দর লাইটে একটা ভিডিও বানিয়ে পোস্ট করব, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। তো এইটা দিক থেকে কি মানে আপনার কি মনে হয় যে শেখাটা কোনো একদিক থেকে বাদ চলে গিয়ে চাকচিক্যটাতে বেশি প্রায়োরিটাইজড হয়ে যাচ্ছে? মানে বা আরেকটা যেটা মেন কোয়েশ্চেন, সেটা কি কোনো রকমভাবে আপনাকেও ইনফ্লুয়েন্স করছে মানে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য? খুব ভালো প্রশ্ন, এটাও খুব সুন্দর প্রশ্ন। কেননা দেখা গেছে যে অরিজিনালি যোগ হতো ওপেন, খোলা জায়গায়, এবং এরকম দেখা গেছে ওই বললাম, সেক্ষেত্রে দেখা গেল হয়তো বৃষ্টি পড়ছে, প্রচণ্ড রোদ্দুর উঠছে। নর্মালি যোগের যে ব্যাপারটা ছিল প্রথম দিকে সবাই ভোরবেলার দিকেই করতো, এখনও যারা পারে ভোরের দিকেই করে, তাদের কোনোদিন মিস হয় না। এবারে ধরো কারণে বিকেলের দিকে করতে হচ্ছে, রাত্রের দিকে করতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে একটা শেল্টার দরকার, সে ঘর। এবং সেই ক্ষেত্রে সেই রকমভাবে যারা করতো, তারা ঘরে জানলা দরজা খুলে রাখতো, এভাবে করতো। ইনস্টিটিউশনালি যদি হতো, তাহলে আমরা আমাদের যখন শিখেছি একদম ওপেন ছাদেতেই ইনস্টিটিউট ছিল, ছাদেতে করতাম, দরকার পড়লে বৃষ্টি আসে ঘরের বারান্দাতে ইনস্টিটিউটে আমরা করতে পারতাম। তো এখন দেখা গেছে অনেক জায়গাতেই ওই যেটা তুমি বললে ঝাল চকচকে, এবং এসি রুম, এসি অনেক যোগা হল, অনেক যোগা সেন্টার দেখা যাচ্ছে এসি আছে। তার পেছনে কারণ হচ্ছে ওই আর কি মানুষকে আরও একটু কমফোর্ট দেওয়া। যেভাবে আজকের দিনে মানুষ যতটা সহনশীল ছিল, অর্থাৎ ঠিক আছে গরম আছে এখন তো না, এখন ফ্যান না হলে হবে না, পরবর্তী এসি না হলে হবে না এই জায়গাটা। এবং মানুষের হাতে, যাদের হাতে পয়সা আছে, তারা ওই ঝাঁক চকচকের দিকে চলে যাচ্ছে গিয়ে, বা অনেকে আছে যে যোগ করছি, ভেতরে তার একটা মনের মধ্যে চলছে যে আমি যোগ করতে যাচ্ছি। বা অনেক সময় দেখবে যেটা আগে ওষুধের ডাক্তারে বললাম, অনেকে এরকম আছে জানো তো, আমি অমুক ডাক্তার দেখাই, তো আমি অমুক সেন্টারে যাই যেখানে এসি রুম আছে এরকম, এবং সেখানে হয়তো দেখা যায় পয়সা করে অনেক বেশি টাকা নেয়, কিন্তু তবুও তারা ওখানে যাচ্ছে। কিন্তু যেখানে হয়তো সাধারণভাবে শেখানো হচ্ছে ঝাঁ চকচকে নেই, কিন্তু যারা বোঝার তারা কিন্তু বোঝে, তারা কিন্তু ওই ঝাঁ চকচকে সবসময় যায় না। 21শে জুন সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া অবধি দিনটার একটা ইম্পর্টেন্স আছে, সেই কারণেই দিনটাকে একটা মাহাত্ম্যে অ্যাড করা হয়েছে, মানে একটা দিনটাকে একটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেম করা হয়েছে। তো সেই ব্যাপারে তুমি একটু যদি বলো আমাদেরকে। মানে
ভারতীয় হিসেবে এটা আমাদের একটা অত্যন্ত গর্বের বিষয় যে 21শে জুন 2015 সাল থেকে এই যোগটাকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব যোগ দিবস হিসেবে সেদিন থেকে পালিত হচ্ছে। এবং সেই দিনটা হচ্ছে 21শে জুন হচ্ছে দেখা গেছে যে আমাদের জিওগ্রাফিক্যাল সব থেকে বড় দিন, ওটা সব থেকে বড় দিন, এবং সেই দিনটাকে বাছা হয়েছে বিশ্ব যোগ দিবস হিসেবে। এবং সারা পৃথিবীর মানুষ আগের থেকেই টুকটাক করে জানতো যে ভারতীয় যোগ সম্বন্ধে জানতো, কিন্তু পরবর্তীকালে 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে হওয়ার পর থেকে আজকে এই যে 2025-এ পৌঁছলাম আমরা, এই যে জার্নিটা, এই 11 বছরের যে জার্নি, তাতে দেখা গেছে সারা পৃথিবীর কোনায় কোনায় সবাই যোগ করছে, সমস্ত পৃথিবীর সমস্ত, এবং যোগ করছে এবং সবাই সুস্থ আছে। ভারতীয় যোগের জন্য সবাই মানে উৎসাহ, যে প্রত্যেকের মধ্যে উৎসাহ, ভারতীয় যোগ হচ্ছে মানে সবাই, মানে আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় যাওয়ার সুবাদে যে যখনই হয়তো আমি কোনো একটা কনফারেন্সে গেছি, গিয়ে দেখেছি কত 20টা 25টা দেশের সব প্রতিনিধি রয়েছে, যেই বলে এখন একটা যোগের ক্লাস হবে, সঙ্গে সঙ্গে দেখা যায় সবাই বলে হ্যাঁ আমরাও যোগ করি। এই যে ব্যাপার, তারপর বোঝা গেল যে ভেতরে সবার যোগ করলে পরে শরীর স্বাস্থ্য মন স্পিরিচুয়াল আমরা ভালো থাকবো, এটা সবার মধ্যে আছে। 2015 সাল থেকে সেটা আরও বেড়েছে। আর তার সাথে সাথে গত বছর যেটা আর একটা জিনিস হয়েছে, এটা আরও একটু গর্বের বিষয়, অর্থাৎ যত মানুষ জানছে ভারতীয় যোগ সম্বন্ধে, তত বেশি মানুষ আরও উৎসাহিত হচ্ছে, আরও কী করে এই সুন্দর জিনিসটাকে পৃথিবীতে ছড়ানো যায় তার প্রক্রিয়া চলছে। যে গত বছর 2024-এ 21শে জুন যেমন আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডে, 21শে ডিসেম্বর হচ্ছে সব থেকে ছোটো দিন, সব থেকে ছোটো দিন, অর্থাৎ 22 তারিখ থেকে আবার বড়দিন হতে শুরু করে। আমরা 25শে ডিসেম্বর বড়দিন ভরি, কিন্তু আমরা যদি ঠিকঠাক বিচার করি 21শে জুন হচ্ছে সব থেকে ছোটো দিন, 22 থেকে সেই 21শে ডিসেম্বর হচ্ছে ছোটো দিন। ওই দিন থেকে আবার আমাদের বেছে নেওয়া হয়েছে বিশ্ব ধ্যান দিবস। এই বছর ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড যোগা ডেতে দিনটা কেমন করে কাটালে? এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আজকে ওই দিনটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীতে সবাই ওই দিনকে যোগের অনুশীলন করে। তো আমাদেরও সেরকম সরকারি তরফ থেকে যেরকম উদ্যোগে নিয়ে আমাদের কাছাকাছি সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশারিজ, সেখানে সকালবেলাটায় তাদের যত কর্মচারী একদম টপ টু বটম সবাই একসাথে যোগ করেছি, এবং সেখানে যোগের বিভিন্ন রকমভাবে আসন প্রাণায়াম করে আমরা সেই দিনটাকে উদযাপন করেছি। এছাড়া আবার বিকেলের দিকে সমস্ত তাদের পরিবারের সবাইকে নিয়ে, অর্থাৎ ওই ইনস্টিটিউটের, আমাদের ইনস্টিটিউটের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে, এবং লোকালের কিছু লোক নিয়ে, এবং গুণী কিছু ডাক্তার আমাদের সঙ্গে আছেন, সবাই মিলে ওই একটা ওদেরই অর্থাৎ সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশারি অডিটোরিয়ামে আমরা উদযাপন করি। এবং সেখানে আমরা প্রচুর লোক তাদের দেখেন, এবং আমার এই সেখানে যোগের তো কোনো বয়স হয় না, একদম ছোটরাও করতে পারে, অনেক বয়স্করা করতে পারে, তারপর অবশ্যই তারা তাদের মতন করে করবেন। সেই রকম ওই একটা প্রদর্শনী ছিল। এবং সবথেকে বিশ্বের আনন্দের বিষয় যে ওই 21শে জুনটা আবার হচ্ছে বিশ্ব সঙ্গীত দিবসও, সেই জন্যে দুটো মিলে একাকার। সেই জন্য আমরা তাকে সেই দিনটাকে বিশ্ব সঙ্গীত দিবসের হিসেবেও আমরা একটা গানের মাধ্যমে ওই দিন উদযাপন করি। এবং ইনস্টিটিউটের সমস্ত ছাত্রছাত্রীরা সবাই মিলে, এবং সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশারির সমস্ত যারা কর্মচারী সবাই মিলে আমরা ওই দিনটা বিকেলেও উদযাপন করি তাদের পরিবারদের সবাইকে নিয়ে। আচ্ছা, এটা ব্যারাকপুরেই হয়? ব্যারাকপুরেই। আচ্ছা, আপনার অর্গানাইজেশন, সেটার ব্যাপারে যদি কিছু বলেন, কবে শুরু হলো, কেন শুরু করলেন, সেটাও কি একটা মিডিয়াম যাতে আপনার যেটা স্বপ্ন যে সবাই যোগা করুক, তো সেটার ব্যাপারে যদি কিছু বলেন? প্রথমে বলি যে যোগা ইজ এন ওয়ে অফ লাইফ। ওকে, অর্থাৎ আমি যা করছি প্রতি সারাদিন সকাল থেকে রাত্রে, এটাই যোগ। কীরকম যোগ? ধরুন আমি বাড়িতে আছি, আমি ছোটোবেলায় এরকম ছিল, আস্তে আস্তে বড়ো হয়েছি, আমার বাড়ির প্রতি রেসপন্সিবিলিটি কারো, এবং সেটা শুধু বাড়ি নয়, ধরো বাড়িতে কারোর শরীর খারাপ হলো, তাহলে আমার দায়িত্ব হলো তাকে সেবা করা, তার দেখা, তাকে ডাক্তার দেখানো। বাড়িতে মহিলারাই শুধু রান্না করবে না, মহিলা অসুস্থ হলো, তাহলে আমাকেও সমানভাবে ওই কাজটা করে নিতে হবে। এটাই যোগ। অর্থাৎ সব কিছুর মধ্যে আমার যোগ আছে। আমি হয়তো অত ভালো পারলাম না, কিন্তু আমি করতে গেলাম, এটাই যোগ। ইট ইজ ওয়ে অফ লাইফ। একটা স্টুডেন্ট সে আছে, সে পড়াশোনা করছে, তার সঙ্গে সঙ্গে সে, আমরা বলি যে তার বন্ধুর কিছু সমস্যা হলো, সেই সঙ্গে সঙ্গে হেল্প করতে যাবে, এটাই যোগ। তো এই রকমভাবে আস্তে আস্তে এগোনো। আর আমাদের যে শিক্ষাটা যেটা ছিল, যে আমি যা
ছোটোবেলা থেকেই বললাম যে আমি শেখাটা শুরু করেছিলাম, এবং করতে 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 একটা সময় মনে হয়েছিল যে এই যোগটা নিয়ে থাকতে পারলে আমার খুব ভালো হতো, এতে আমি অনেক মানুষের কাছে। যেমন আরেকটা কিছু বলো তো, যে দেখে গেছি যে ধরো বাড়িতে কারোর সমস্যা নয়, ধরো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারুর কোনো সমস্যা, ভালো এবং মন্দে দুটো দিনই মানুষকে দরকার লাগে, দুটো দিনই মানুষের পাশে পৌঁছে যাওয়া, এই ক্ষমতাটাও বাড়াবে যোগ। তো সেই জন্য আমি ভাবি যে সবসময় যদি যখন আমরা আস্তে আস্তে শিখছি, আস্তে আস্তে এগোচ্ছি, বা প্রথম দিকে তো আজকে যে ইনস্টিটিউট হয়েছে এরকমভাবে তো গড়ে ওঠেনি, তিল তিল করে আজকে এই জায়গাটা প্রায় আমি 52 বছর 53 বছর ধরে রেখেছি, তো সেই জায়গাটাতে পৌঁছেছে। সেখানে সবসময় মনে হয়েছে যে একা ভালো থাকা যায় না, সবাইকে ভালো থাকতে হবে। এই সবাইকে ভালো থাকতে গেলে এর থেকে ভালো জিনিস হয় না, যেন আমি যা শিখছি যেন সবাইকে শেখাতে পারি, আরও ভালো করতে পারি। এইভাবে সবসময় মনে হয়েছে, এরকম মনে হতো প্রথম দিকে যোগটাকে একটু অন্যরকম ভাবতাম, যে যোগটা বোধহয় পাহাড় গুহা জঙ্গল এরকমের মধ্যেই বোধহয়, সেরকমই স্বপ্ন দেখতাম। যে আমি যখন কেন্দ্রীয় বিদ্যালয়ে ঢুকি, এমন একটা জায়গায় ছিলাম, রুক্ষ জায়গা, দুর্গাপুরের মতন জায়গায় ছিলাম, সেখানে যোগ শেখাতাম। কিন্তু ঘটনা যেখানে আমি একটা স্বপ্ন দেখতাম, বলতাম যে এমন জায়গায় যাবো যেখানে পাহাড় থাকবে, ঝর্ণা থাকবে, গাছ থাকবে, নদী থাকবে। অদ্ভুতভাবে আমার একটা ভুল ট্রান্সফার হয়ে যায়, সেই ট্রান্সফার হয়ে যায় ওই ভারত ভুটান বর্ডার বিন্নাগড়ি বলে একটা জায়গা, এবং ভুল ট্রান্সফার, ওটা হওয়ার কথা নয়, অথচ কিন্তু হয়ে গেল। গিয়ে দেখি আরে এটা তো সেই জায়গা যেটা আমি সেই স্বপ্ন দেখতাম, সেই পাহাড়, পুরো হিমালয়ান বেল্ট পুরো দেখতে পাচ্ছি, দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, পুরো জঙ্গল, মানে ডুয়ার্স এরিয়া, পুরো জঙ্গল, ছোটো ছোটো নদী বেড়ে যাচ্ছে। তো দেখেছি কেউ যদি কিছু ভাবে, স্বপ্ন দেখে, তার স্বপ্নও সফল হবে। তোমার অর্গানাইজেশনের নামটা বললে না তো? আমার অর্গানাইজেশন নাম হচ্ছে ব্যারাকপুর অষ্টাঙ্গ যোগ সোসাইটি। আচ্ছা, এটা কবে সৃষ্টি? এটা অ্যাকচুয়ালি ওই বললাম প্রায় 50-52 বছর ধরে চলছে। তারপরে আমি এটা নাম দিয়েছিলাম পাতঞ্জল অষ্টাঙ্গ যোগ সোসাইটি। যখন এটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করতে যাই, তখন ওরা পাতঞ্জল অষ্টাঙ্গ যোগ সোসাইটি অ্যাকসেপ্ট করতে পারেনি, তখন বললো ওরা 2-3টে নাম দেয়, তখন এই ব্যারাকপুর অষ্টাঙ্গ যোগটা রাখি, কেননা আমি অষ্টাঙ্গ যোগের মেনে চলি, সেই জন্য অষ্টাঙ্গ যোগ, ব্যারাকপুর অষ্টাঙ্গ যোগ সোসাইটির আমি এখন চলছে আর কি। তো স্যার, এখন যেরকম আমরা দেখতে পাই আর কি, যে মানুষ মানে প্রচুর আছে যারা অর্গানাইজেশন আছে যারা 6 months যোগা কোর্স করাচ্ছে বা 1 year কোর্স করাচ্ছে। এবার তো তারা সার্টিফাইড হয়ে তারা নিজেদের অর্গানাইজেশন খুলে ফেলে ভীষণ প্রচুর স্টুডেন্টস পাচ্ছে, আর ভীষণ একটা মিনিমাল একটা রেঞ্জে রাখছে। ঠিক আছে, সেখানে কতটা মানুষ শিখছে সেটা ইম্পর্ট্যান্ট নয়, আমার যেটা পার্সোনালি, আমার কাকাতুয়ার যেটা মনে হয়। তো সেটা কি মানে এই 6 মাস 1 বছরে কি যোগ শিক্ষাটা কি সম্ভব? খুব ভালো প্রশ্ন। যেটা প্রথমেই আমরা বলে গেছিলাম যে গুরুকুলে তারা দিনের পর দিন, বছরের পর বছর গুরুকুলে থেকে সকাল থেকে রাত্রির পর্যন্ত সেই যোগ শিক্ষা করছে। আর কেউ কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে 2 ঘন্টার জন্য 1 মাসের একটা কোর্স করছে, কি 3 মাসের একটা করছে, কি 6 মাসের একটা করছে, কি 1 বছরের একটা করছে, দুটো কি এক হবে? উত্তর স্বাভাবিকভাবে না। তাহলে এর কোনো মূল্য নেই? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে যে 1 মাসের কোর্স করছে সে 1 মাসের মতন জানলো, যে 3 মাসের করছে সে 3 মাসের মতন জানলো, এবং যারা এইগুলো করাচ্ছে 6 মাসের করছে তারাও হয়তো ওই ছোটো ছোটো করে কিছু ফিজিওলজিক্যালি একটু অল্প, অ্যানাটমিক্যালি কিছু অল্প, সব জায়গায় হয়তো তাও সেটুকুন হয় না, যোগের কিছু ভালো মন্দ, কেউ হয়তো প্রাণায়ামের কিছু ভালো মন্দ, কিন্তু হয়তো এত ডিটেলসে কেন অল্প অল্প শিক্ষাতো। তাহলে শিক্ষাটা কারো যে 1 মাস নিচ্ছে, 1 মাসের কোর্স করছে, তাহলে তারা 1 মাসের মতন হবে। যে 3 মাসের হচ্ছে 3 মাসে, 6 মাসের মতন হবে, 1 বছরেরটা 1 বছরের মতন হবে। কিন্তু সে শিখতে যাচ্ছে, সে 1 মাসের করুক, 3 মাসের করুক, 6 মাসের করুক, 1 বছর করুক, তার যদি ভেতরে যদি প্রবল ইচ্ছা থাকে, আমাকে এটা জানতে হবে। যেরকম আমরা স্কুলিং যেরকম করি, স্কুলিং করছি, হায়ার সেকেন্ডারি পাস করছি, গ্র্যাজুয়েশন করছি, মাস্টার ডিগ্রি করলাম, তাহলে কি আমরা অনেক কিছু জেনে গেলাম? তা কিন্তু জানা না, এবং সেই মেরিট অনুযায়ী আমরা চাকরি পেয়ে গেলাম। কিন্তু প্রতি মুহূর্তে মানুষের ওই বই পড়ছি, আরও জানছি, করতে করতে আরও শিক্ষাটা আরও ব্রড হয়। তো এই যেখানে 1 মাসের করলো কি 3 মাসের করলো, তার ভেতরেও যদি ওই প্রবল ইচ্ছাটা থাকে, তাহলে 3 মাসের কোর্স যা করলো,
কিন্তু যোগ তো অনেক বড় জায়গা, তাহলে সে আরও পড়াশোনা করুক, আরও বেশি জানবে। আমি তো 3 মাসেরই করেছি। বা আজকে আমরা যারা রয়েছি, আমরা যারা এই 50 বছর ধরে বসেছি, তো আমরাও কি সব শিখে গেছি? না, আমরাও তো সব শিখিনি। আমরাও তো প্রতিনিয়ত আরও জানার চেষ্টা করছি। তাহলে ওই যে যারা কোর্স করছে কোনোটাই ভুল নয়, কারণ মানুষকে তো একটা জায়গায় যেতে হবে, একটা জায়গায় করে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। ওইটাতে বলছে তুমি 1 বছর একটা কোর্স করো, তুমি এইখানে একটা চাকরি তাহলে হবে, ঠিক আছে, সে গেল, পৌঁছে গেল, কিন্তু সেখানেই তার শেষ না হয়ে যায়। আমার মেসেজটা হচ্ছে তুমি 6 মাস করো, 1 মাস, ওই জায়গাটাই শেষ না, তোমাকে আরও জায়গাটা বড় করতে হবে, আরও তোমাকে জানতে হবে, আরও মানুষকে দিতে হবে, অর্থাৎ তোমাকে আরও জানতে হবে। এর কোনো শেষ নেই। সেভাবে যদি করে তাহলে এগুলোর নিশ্চয়ই মূল্য আছে। ওকে, যোগা ক্যান রিডিউস মেডিকেল এক্সপেন্সেস, কারণ এখন মানে মানুষের জীবনে ওষুধের খরচাটা অনেকটা বেশি। তো সেটা কি যোগা হেল্প করতে পারে সেই এক্সপেন্সটাকে কমাতে? না, এটা খুব ভালো প্রশ্ন। এটা দুটো পার্ট। তুমি শুধু বলেছো খুব এক্সপেন্সিভ, আর একটা এর সঙ্গে ভালো পয়েন্ট হচ্ছে সাইড এফেক্ট অফ মেডিসিন, এটাও আছে, এবং সেটা ডাক্তাররা জানেন যে সাইড এবং এখন দেখা গেছে প্রচুর ডাক্তার দেখা গেছে যে না আপনি একটু যোগ করুন, যেখানে ভালো যোগ শেখায় আপনি সেখানে গিয়ে একটু যোগ করুন। প্রচুর, আমার এখানে প্রচুর ডাক্তার পাঠায়। যেরকম আমার কাছে এটা আছে, যার স্টুডেন্ট হচ্ছে, 2টো স্টুডেন্ট আছে যারা, তার বাবা নিউরো ডাক্তার, তো তাহলে তিনি জানেন যে এখানে এটা পাঠাতে হবে। আমার যে কোনো অনুষ্ঠানে বিভিন্ন ডাক্তাররা থাকেন, আমি তাদের মুখ দিয়ে বলাই, কেন এই জন্যে বলাই যে তারা বললে মানুষ শুনবে আর তাদের বেশি গুরুত্ব বেশি দেওয়া হবে। সেই জন্য আমার অনেক সব প্রোগ্রামেরই ডাক্তারদের থাকে এবং ডাক্তাররা থাকেন। এবং সত্যি কথা বলতে কি, এই যে ক্রনিক অসুখ, যেসব হাঁপানি প্র্যাকটিক্যালি ওষুধে সারে না, ডাক্তাররাও জানেন, এবং হয়ে গেলে তখন তার রিডিউস করার জন্য ওষুধ আছে। কিন্তু আমাদের কেউ হাঁপানি হলে লাংসের ভেতরে যে বঙ্কাশগুলো থাকে সেগুলো এত ছোট 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 সব হয়ে গিয়ে সব বদ্ধ হয়ে যায়, সেইটাও ক্লিয়ার হতে সাহায্য করে। সেটা প্রাণায়ামের মাধ্যমে সেই ওই বঙ্কাশগুলো ক্লিয়ার হয়ে লাংসকে ক্যাপাসিটিকে বাড়ানো হয়। সেটা একটা প্রসেস, যে কিছু প্রাণায়াম আছে যেগুলোর মাধ্যমে ওই হাঁপানিটা সারানো হয়। কিছু অসুখ আছে যে মৃগী অসুখ, কিছু কিছু আছে এই মানসিক অসুখ, এইগুলো কিন্তু থ্রু যোগা ডাক্তাররা জানেন, পাঠায়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অনেকে পারকারশন আজকাল আসন প্রাণায়ামের মাধ্যমে ঠিক হচ্ছে, ডাক্তাররা জানেন। এখন তো শুনতেই পাচ্ছ যে ক্যান্সারও যোগের দ্বারা সারানো হচ্ছে, এটা একটা চলছে বাজারে। সেটার পেছনে কারণ হচ্ছে যত বেশি অক্সিজেন পাঠাতে পারবো ব্লাড সেলগুলোতে, তত বেশি অক্সিজেন ব্লাড সেলেতে যাবে, তত বেশি ওই ক্যান্সার জার্ম বার্ন হবে। তো সেই জন্যে ওই প্রাণায়ামের মাধ্যমেও আমরা ওই ক্যান্সারের একটা প্রক্রিয়া, যে সারানোর প্রক্রিয়া চলছে। তো আমরা যদি সঠিকভাবে প্রথম থেকেই যদি করি, যোগের না দুটো পয়েন্ট, একটা হচ্ছে প্রিভেন্টিভ, অর্থাৎ অসুখ বিসুখ না করা, আর একটা অসুখ বিসুখ হলে সারানো। যেরকম হচ্ছে ধরো হাঁপানি যেটা বললো, কারু আছে সুগারের সমস্যা আছে, তাহলে প্যাঙ্ক্রিয়াসের সমস্যাটাকে, প্যাঙ্ক্রিয়াসের সিক্রেশন ভালো করতে হবে। কারু থাইরয়েডের সমস্যা, তাহলে থাইরয়েডে যে আসন বা প্রাণায়ামগুলো আছে তাইরয়েডের সিক্রেশন ভালো হবে, সেগুলো করানো, অর্থাৎ সেগুলো হচ্ছে সারানো। আর একটা যাতে না হয় প্রথম থেকেই ওই সংক্রান্ত আসনগুলো করানো। তার মানে এই তাহলে কি দাঁড়ালো, তাহলে আমি যদি ঠিকঠাক করে করি তাহলে আমার ওষুধ কম খেতে হবে, ডাক্তারের কাছে কম যেতে হবে, আর সাইড এফেক্ট অফ মেডিসিন সেটাও কম হবে। সেই জন্য ডাক্তারবাবুরাও জানেন, এখন প্রচুর ডাক্তার তারা বলছে না আপনি যোগের সেন্টারে যান, এরকম প্রচুর আমাদের কাছে আসে যারা ডাক্তারই পাঠিয়েছে। এটা একটা মস্ত বড়, কারণ ডাক্তারও তাদেরও তো ফ্যামিলি আছে, তারাও বুঝতে পারছে যে তাদেরই ছেলে মেয়েদের, তাদেরই বাড়ির লোকেদের তারাও কিন্তু যোগ করছে, এবং অনেক ডাক্তাররা নিজেরাই করেন। তো সেই জন্যে এটা একটা সবাই যদি আমরা যোগ করি তাহলে আমাদের ওষুধের ক্ষমতা, খরচা সেটা অবশ্যই কমবে, এবং এফেক্ট অফ মেডিসিন, সেটাও ব্যাড এফেক্ট অফ দ্য মেডিসিন সেটাও অনেকটা কমবে। সূর্য প্রণাম, এটা আমরা লোকের মুখে মুখে শুনি, আমরা অনেকজনই জানি যে সূর্য প্রণামটা কী, কেন, বাট আমরা অনেকেই জানি না যে এটা কেন করা উচিত, কখন করা উচিত, আর কীভাবে করলে এটার প্রপার এফেক্টটা পাওয়া যায়, মানে পজিটিভ এফেক্ট যেটাকে বলে। খুব ভালো প্রশ্ন। দেখবে সূর্য নমস্কার আমরা এখন মিডিয়ার মাধ্যমে আমরা নানান রকম সূর্য নমস্কার দেখে থাকি, কিন্তু যদি আমরা এরমভাবে ভাবি, সূর্যটা উঠছে কখন? সূর্য উঠছে একদম ভোরবেলায়, তখন সূর্যর
আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যাচ্ছে, অন্ধকার থেকে কাটাচ্ছে সূর্য। সেটা সূর্য ধীরে ধীরে যখন ওঠে অন্ধকার থেকে, প্রথমে যদি পূব আকাশের দিকে তাকানো যায় দেখবো আমরা আস্তে আস্তে লাল হচ্ছে। সেইটা আস্তে আস্তে যখন বড় হচ্ছে আরও, তখন তো সূর্যের তেজ বাড়ছে, কিন্তু প্রথম যখন সূর্যটা উঠছে তার হচ্ছে লাল। এবং ভারতীয় যে শাস্ত্রীয় সঙ্গীত, সেটাও দেখা গেছে যে ভারতবর্ষ যে যত শাস্ত্রীয় সঙ্গীত, সেটাও কিন্তু এই প্রকৃতির এবং টাইম অনুযায়ী ভাগ করা আছে। এবং ভোরবেলাকার রাগ সেই সময় হয় রাগ ভৈরব। রাগ ভৈরব কেন? দেখো, সকালবেলা যখন সূর্য উঠছে আমরা জানি গাছের পাতা আস্তে আস্তে মেলছে, ফুলের পাপড়িগুলো আস্তে আস্তে খুলছে, ঠিক সেই রকমভাবে আমাদের যে ভারতীয় রাগ সঙ্গীত, সেখানে রাগ ভৈরব। সেখানে দেখবে সুরটা কখনোই চড়া হয় না। সেখানে যে আমাদের যে 7টা সুর, সা রে গা মা পা ধা নি সা, সেখানেও দেখবো কোমল রে লাগানো হচ্ছে। রে সা রে অনেকটা বড়, দুটোর মাঝখানে কোমল রে আছে, কোমল রে, অর্থাৎ সা রে করে আবার যাচ্ছে, সা রে গা মা পা ধা, চড়া হচ্ছে, চড়া নয়, ওটাও একটু কম, ধা, অর্থাৎ কোমল রে কোমল ধা। সেই যে সকালবেলাকার যে রাগটা আছে সেটা হচ্ছে রাগ ভৈরব। সূর্য ধীরে ধীরে উঠছে, আমরা যখন ওই সূর্য নমস্কারটাও করছি ওইরকমভাবে ধীরে ধীরে করছি। এবং ওই যদি আমরা ওই রাগ ভাইরো রাগের ওপরে যদি আমরা করতে পারি, অর্থাৎ ধীরে ধীরে করতে পারি, অর্থাৎ শরীরের সমস্ত অঙ্গের একটা মানে পরিচালনা, শরীরের সমস্ত অঙ্গের ব্লাড সার্কুলেশন, সমস্ত অঙ্গের যত জয়েন্টস আছে সেটাকে উজ্জীবিত করে তোলে এই সূর্য নমস্কার। সেই জন্য সূর্য নমস্কার অত্যন্ত প্রয়োজনীয়। এবং প্রতিদিন সকালবেলা যদি করা যায়, সূর্য ওঠার সাথে সাথে যদি করা যায়, তাহলে আরও তার এফেক্ট বেশি হচ্ছে। তার কারণ এক তো হচ্ছে যে ধীরে ধীরে করছি, রাগ সঙ্গীতের ওপর করছি, রাগ ভৈরবের সঙ্গে করছি, এবং ধীরে ধীরে আমরা যদি করতে থাকি তাহলে আমাদের শরীরের সমস্ত জয়েন্ট, সমস্ত মাসেল, সমস্ত টিস্যু, সমস্ত লিগামেন্ট, সমস্ত সেল একদম সক্রিয় হয়ে উঠবে। তারপরে আমরা যৌগিক সূক্ষ্ম ব্যায়াম, আসন, প্রাণায়াম, মেডিটেশনে যাব। থ্যাংক ইউ স্যার। আজকে আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করলাম। যোগা ইজ কানেক্টিং মাইন্ড, বডি অ্যান্ড সোল। তার সায়েন্টিফিক ক্ল্যারিফিকেশন, মানুষের কাছে কতটা এটার ইম্পর্টেন্স আছে, মানুষের আরও বেশি করে অ্যাকসেপ্ট করা উচিত, সেই ব্যাপারে জানলাম। আপনার এক্সপিরিয়েন্স, আপনার থ্রু যোগা যে খুশি হওয়া, তো কাকাতুয়া আজকে খুব খুশি এতটা ইনফরমেশন পেয়ে। লাইফস্টাইলকে পজিটিভ করতে গেলে যোগার কতটা তার বেনিফিট আছে সেটাকে জানতে পেরে। থ্যাংক ইউ সো মাচ। আমি কাকাতুয়া, আজকে আমি ভীষণ হ্যাপি অ্যান্ড ভীষণ পজিটিভ নোট নিয়ে শেষ করছি আজকের আমাদের এপিসোড। থ্যাংক ইউ সো মাচ। বি হ্যাপি, স্টে হ্যাপি, লিভ আ হ্যাপি লাইফস্টাইল। থ্যাংক ইউ।